লিবিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত ভূমধ্যসাগরের দক্ষিণ তীরের একটি রাষ্ট্র। লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগর, পশ্চিমে তিউনেশিয়া ও আলজেরিয়া, দক্ষিণ পশ্চিমে নাইজার, দক্ষিণে চাদ, দক্ষিণ পূর্বে সুদান এবং পূর্বে মিশর দ্বারা বেষ্টিত। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ত্রিপলি লিবিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। লিবিয়া 17,59,540 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা আয়তনের দিক থেকে বিশ্বের 16তম দেশ। উত্তর আফ্রিকার সবচেয়ে ধনী ও সমৃদ্ধ দেশ ছিল লিবিয়া। গাদ্দাফির পতন আর আরব বসন্তের ব্যর্থতার কারণে দেশটি এখন বিভিন্ন বিদেশি শক্তির ছায়া ও যুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে। আফ্রিকার দেশ লিবিয়া সম্পর্কে জানব কতে-কুড়ি চ্যানেলের এ পর্বে। আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কতে-কুড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলির একটি। আকারে বিশাল হলেও লিবিয়াতে জনবসতি খুবই লঘু। দেশটিতে জনসংখ্যা প্রায় 72 লাখ এবং মুদ্রার নাম লিবিয়ান দিনার। লিবিয়া দেশের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। এদেশে এমনও কিছু মরুভূমি আছে যেখানে 5 থেকে 10 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। 1950-এর দশকে খনিজ তেলের আবিষ্কারের আগে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল। পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলির একটিতে পরিণত হয়। তেল ছাড়া এখানকার লোকজন টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট ও সিমেন্টের মতো জিনিসগুলো উৎপাদন করে থাকে। লিবিয়াতে প্রাচীনকালে ফিনিশীয়, রোমান ও আরবরা বসতি স্থাপন করেছিল। 20 শতকের প্রথম ভাগে ইতালীয়রা দেশটিকে একটি উপনিবেশে পরিণত করে। অবশেষে 1951 সালে দেশটি একটি স্বাধীন রাষ্ট্রতন্ত্রে পরিণত হয় এবং 1969 সালে তরুণ সামরিক অফিসার মুয়াম্বার আল গাদ্দাফি ক্ষমতা দখল করেন। গাদ্দাফি তার সমাজতন্ত্র ও আরব জাতীয়তাবাদের তত্ত্ব অনুযায়ী এক নতুন লিবিয়া গঠন করেন। তবে লিবিয়ার বাইরের লোকদের কাছে দেশটি একটি সামরিক একনায়কতন্ত্র হিসেবে বেশি পরিচিত। দেশটি 1953 সালে আরব লীগ এবং 1955 সালে জাতিসংঘের সদস্য হন। গাদ্দাফি প্রশাসনের পতনের পর লিবিয়ায় একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। দেশের দক্ষিণ অঞ্চল পরিণত হয়েছিল সন্ত্রাসীদের স্বর্গরাজ্য আর উত্তরাঞ্চল পরিণত হয়েছিল মানব পাচারের সিল্ক রোড। গাদ্দাফির শাসনামলে তার নাগরিকরা শুধু বিনামূল্যে স্বাস্থ্যসেবায় পাননি, পেয়েছেন বিনামূল্যে শিক্ষা, বিদ্যুৎ ও বিনা সুদে ঋণ। ন্যাটোর চোখে গাদ্দাফির হয়তো বড় অপরাধ ছিল তিনি বিদেশি বিনিয়োগের চেয়ে দেশীয় স্বার্থটাকে বেশি দেখতেন এবং একটি সত্যিকারের শক্তিশালী ইউনাইটেড আফ্রিকার স্বপ্ন দেখতেন। আর সেজন্যই হয়তো 2011 সালে লিবিয়ায় কেন্দ্রীয় ব্যাংকে $30 বিলিয়ন অর্থ জব্দ করেছিল বারাক ওবামা। দুঃখজনক হলেও সত্যি যে তিনি লিবিয়াকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গিয়ে অত্যাচার ও অন্যায়ের আশ্রয় নিয়েছিলেন। গাদ্দাফি তার প্রতিরক্ষা বা নিরাপত্তার জন্য লিবিয়ার লোক না নিয়ে আফ্রিকার অন্যান্য দেশ থেকে ভাড়া করে মহিলা সৈনিক নিয়ে এসেছিল। লিবিয়ার সম্পদ তেলকে ব্যবহার করে তিনি লিবিয়াকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, কিন্তু মানুষের মাঝে অসন্তোষ, অসমতা দূর করতে পারেননি তিনি। লিবিয়ায় বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক কীর্তিগুলো খ্রিস্টপূর্ব 13 শতকের প্রাচীন। লিবিয়ায় পশ্চিমাঞ্চলীয় গাদামিস নামক প্রাচীন শহরটি, যা মরুরত্ন নামে পরিচিত। একইভাবে গুয়াত নামক প্রাচীন এলাকাটিও প্রাচীন রোম সাম্রাজ্যের একটি প্রদেশ হিসেবে ইতিহাসে বেশ পরিচিত। এই অঞ্চলটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রশাসনিক ও বাণিজ্যিক যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতেও এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বহু ঘটনা ঘটেছে। সে সময়কার ঐতিহাসিক বহু স্থাপনা এখনও অবশিষ্ট রয়েছে। রাজধানী ত্রিপলি এয়ারপোর্ট লিবিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট। ত্রিপলি থেকে 34 কিলোমিটার দক্ষিণে বেনগাজির নামক জায়গায় এটি অবস্থিত। বেনগাজি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। একসময় বাংলাদেশের অন্যতম শ্রম বাজার ছিল লিবিয়া। বৈধ অবৈধ মিলিয়ে সেখানে 50,000-এরও বেশি বাংলাদেশি কর্মরত ছিল। এর মধ্যে একটা বড় অংশ ছিল রাজধানী ত্রিপলি ও বেনগাজিতে। বাংলাদেশি শ্রমিকেরা লিবিয়ার কাজ করতে আসেন, কিন্তু এরপর তারা অবৈধভাবে নৌযানে চলে ইউরোপে পাড়ি জমান। লিবিয়ার ইতিহাস যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো তা ছিল বরাবরই ইসলামের বিরুদ্ধে। হাজার মানুষকে জেলের ভিতরে নির্যাতন করে হত্যা করা হয়, ব্যাপক গণহত্যা চালানো হয় শুধুমাত্র ইসলামের প্রতি ঝোঁকের কারণে কিংবা গাদ্দাফির বিরুদ্ধাচারণ করার কারণে, যার মধ্যে একটি বহুল আলোচিত হয় 1995-এর আবু সালিম কারাগারের গণহত্যা।
প্রশান্ত মহাসাগরের মাঝে ভেসে থাকা খুবই ছোট একটি দেশ নাউরু। মাত্র 2 দশকেই বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে ভাড়াটে রাষ্ট্রে পরিণত হয়েছে এই দেশটি। যেই নাউরুকে একসময় প্রশান্ত মহাসাগরের কুয়েত বলা হতো, সেই নাউরু কিনা এখন অন্য রাষ্ট্রের কাছে হাত পেতে চলে। কিভাবে এলো এত বিশাল অধপতন তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। কতে কুড়ি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।